দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি এখন ঠিক ভিন্ন মাত্রা নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। বলা হচ্ছে যে উনি কি পুরস্কার নিতে গেছেন। তার পাশাপাশি উনি আর অল্প সময় পরে যখন ভিডিওটা আপনারা দেখছেন তখন তারেক রহমানের সঙ্গে মিটিং করবেন এমন তথ্য নিশ্চিত হয়ে গেছে। প্রায় ২ ঘন্টা সময় তার জন্য বরাদ্দ রেখেছেন এবং দীর্ঘ এ সময়ে কী সম্ভাবনা আসতে পারে। বিএনপি থেকে এক ধরনের আশাবাদ ব্যক্ত করা হয়েছে, সেই আশাকে অনেকটা নিরাশায় পরিণত করেছে এনসিপি এবং সেই সময় বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রেস সচিব শফিকুল আলম উনি একটু আশার বাণী দেওয়ার চেষ্টা করেছেন এবং আমার এই ভিডিও থাকছে আগামী 10 থেকে 15 মিনিট এবং সেই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আসলে কি টার্নিং পয়েন্ট হতে পারে কিনা বা বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে আজকের এই মিটিংয়ের পরে কি হতে পারে, তাই নিয়ে আজকের আলোচনা। বিএনপিটাকে খুবই আশাবাদী। এনসিপি এই তারেক রহমান এবং বিএনপি নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা সাথে যে মিটিং, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে মিটিং, অর্থাৎ বিএনপির কাছে এক ধরনের নতুন বার্তা এসেছে যে তারা অনেকটাই আশাবাদী। তারা মনে করছেন যে এই নির্বাচনটা কখন হতে পারে। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে বিএনপির সঙ্গে এনসিপির যে আলোচনা, অর্থাৎ ক্লোজ ডোর যে আলোচনা হয়েছিল এর আগে, সেখানে ফেব্রুয়ারি মাস মোটামুটি সেটেল ছিল, কিন্তু পরবর্তীতে বিএনপি এটাকে ডিসেম্বরে নেওয়ার জন্য বলছিলেন এবং এনসিপির যারা নীতি নির্ধারণী তারা মনে করছিলেন যে এই ক্ষমতাটা কেবলমাত্র তারা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন তারা ইয়ে করেছিলেন, সেই আগস্ট মাসে যখন তারা চুক্তিবদ্ধ হয়েছিলেন মৌখিকভাবেই, তারা বলেছিলেন যে তার এই নির্বাচনে বা তার নির্বাচনকালীন যে সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার পরিচালনার সকল ক্ষমতা তাকে দেওয়া হবে। মানে অনেকটা মানে আপনি আমাকে দিবেন, তারপরে আমি আপনাদের সঙ্গে, এবং এরকম একটি শর্তে মূলত, এমন একটি শর্তেই মূলত উনি দায়িত্ব নিয়েছিলেন বলে অন্তত উপদেষ্টা আসিফের লেখা বা গল্পের ভেতরে পাওয়া যায়। তো আমরা ধরে নিচ্ছি যে উনি ওরকম একটি শর্ত থেকে উনি এই কাজটা করেছেন এবং এটা খুব স্বাভাবিক যে উনি একটা যেহেতু দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্বটা উনি ভালোভাবে ওনার মতো করে পালন করতে চান। এবং সেই সময় বিএনপি একটি দাবি জানালো যে তারা বলল যে এইটা অবশ্যই তারা চান, তারা নির্বাচন অবশ্যই চান এবং সেই নির্বাচনটি ডিসেম্বরের মধ্যেই হতে হবে। তারেক রহমান অনেকটা জোর গলায় বলেছিলেন নির্বাচন ডিসেম্বরেই হতে হবে। তো এরকম যখন একটা ডামাডোল চলছিল যে বিএনপির পক্ষ থেকে বা তার সমমনা দলগুলোর পক্ষ থেকে, তখন সবাইকে ভোরকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের আগে খুব কৌশলে একটি কথিত জাতির উদ্দেশ্যে ভাষণে তার সাফল্য, তার 10 মাসের যে বিভিন্ন জায়গায় তিনি যা করেছেন সেইগুলো উনি মানুষের সামনে তুলে ধরেন এবং তার মূল কথা হচ্ছে যে ভাই, আমি উন্নয়নের একমাত্র ধারক বাহক এবং বাংলাদেশের ভবিষ্যৎ যদি নির্ধারিত হয় তাহলে আমার হাত ধরেই হবে। এবং সেই জন্য উনি আগামী বছর এপ্রিল মাসে একটি নির্বাচন দিয়েছেন, অর্থাৎ এই নির্বাচনের যে একটি ডেট সেইটা তিনি ঘোষণা করেছেন এবং খুব কৌশলগতভাবে। যদিও আমি বিশ্বাস করি না যে উনি আদৌ এপ্রিলে নির্বাচন দিবেন, উনি হয় ফেব্রুয়ারিতে দিবেন আর না হলে খুব সহসা নির্বাচন দিবেন না। কেন দিবেন না সে বিষয়ে আমি আমার একটি যুক্তি বা আমার মনে করেন আমার থিওরি বা আমার অনুমান আছে, কিন্তু সেটার আগে আমার কাছে যেটা মনে হয়েছে যে কেন এই মিটিংটা খুব সিগনিফিক্যান্ট। এই মিটিংটা সিগনিফিক্যান্ট যে এই মিটিংয়ে যারা বসেছেন বা বসবেন তার ভেতরে এক ধরনের একটা নেগোসিয়েটিং পয়েন্ট আছে, অর্থাৎ কে কতটুকু ছাড় দিবে সেটা কে মাস্টারিটা করছে। আপনারা হয়তো দেখছেন যে একজন প্রেস সচিব আছেন, উনি খুবই ইম্পর্টেন্ট এই মিটিংয়ের জন্য, কারণ আপনারা জানেন না অথবা জানেন যে এই মিটিংয়ে প্রথম দফায় দুজন চারজন বসবেন, তারপরে গিয়ে এই মিটিংয়ে মূলত একদম 101 হবে, অর্থাৎ যে 2 ঘন্টা যে স্লটটা রাখা হয়েছে
তার প্রথম মিটিংটা হবে ডক্টর ইউনুস এবং মিস্টার শফিকুল আলম এবং তারেক রহমানের সঙ্গে আমির খসরু মাহমুদ থাকবেন। এখানে এটা বলে রাখা খুব গুরুত্বপূর্ণ যে আমির খসরু মাহমুদের সঙ্গে শফিকুল আলমের সম্পর্কটা অনেক পুরনো এবং খুবই বিশ্বস্ত একটা সম্পর্ক। আমার কাছে মনে হয়েছে যে এই মিটিংটা বাংলাদেশের ভবিষ্যৎটা যতটুকু নির্ধারণ করবে কি করবে না, তার থেকে বেশি নির্ধারণ করবে শফিকুল আলম। উনি ওনার এক্সিটটা কেমনভাবে নেবেন সেইটা উনি নিশ্চিত করবেন। কেন আমি এই কথাটা বলছি সেটা হচ্ছে যে উনি কিন্তু এই মিটিংয়ের ব্যাপারে খুবই আশাবাদী এবং উনি এটা সিগনিফিক্যান্ট প্রগ্রেস হিসাবে উনি আশা করছেন এবং এই মিটিংয়ের নেগোসিয়েশন টুলগুলা উনি সেট করছেন বলে অন্তত আমি জানতে পেরেছি। আমার জানায় খানিকটা ভুল থাকতে পারে, কারণ আমি এই কথাগুলো বিএনপির বা রাজনীতির সাথে সম্পৃক্ত মানুষ তাদের কাছ থেকে জানছি। এটা শফিকুল আলম সাহেবের নিজের মুখ থেকে আমার কাছে জানা না, কারণ তার যে টিম আছে বা তার সাথে যাদের সম্পর্ক আছে আমি সাধারণত তাদেরকে, যেহেতু সে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজের ভেতরে আছেন, তাই আমি তাদেরকে এড়িয়ে চলি আমার নিজের প্রয়োজনে বা তার সাথে আমার সম্পর্কের অবনতির কারণে। তো আমার কাছে মনে হয়েছে যে উনি এই যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের লোকজন শফিকুল আলমকে নিয়ে যেভাবে গালাগালি করছে, এইগুলো আসলে ওনার একটা সেলিং পয়েন্ট হয়েছে। উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বোঝাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়েও বেশি যদি বাংলাদেশে এই মুহূর্তে কাউকে বা লন্ডনে যারা আওয়ামী লীগের পক্ষ থেকে যারা আছেন তারা কতটুকু তার প্রতি ক্ষুব্ধ, এবং এই জিনিসটা মানে ইট ইজ দ্য রিফ্লেকশন যে ভাই কে কোন মানুষটার কাজ বেশি করতেছে বা কোন ইয়ে করছে বা কে পলিসিতে কতটুকু প্রভাব রাখছে, সেইটার রিফ্লেকশনটা হচ্ছে যে কাকে কত বেশি টার্গেট করা হচ্ছে। যেমন দেখবেন যে বিএনপিতে সবচাইতে বেশি টার্গেট করা হয় কাকে, করা হয় সালাউদ্দিন আহমেদকে, কারণ বিএনপির নির্ধারণীতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে উনি এই মিটিংয়ে নাই। কেন নেই এটা আমি জানতে পারিনি, তবে যদি তারেক রহমানের সাথে ওয়ান মিটিং হয়, সেই মিটিংয়ের বাইরে যদি এটা হতো যে তারেক রহমানের সঙ্গে আর একজন অ্যাড হওয়া প্রয়োজন মিটিংয়ে, তাহলে দ্যাট শুড বি সালাউদ্দিন আহমেদ। বা তার প্রজ্ঞা বা তার রাজনৈতিক যে ম্যানুফ্যাকচারিং অফ পলিটিক্যাল ডিসকোর্স, এইখানে তার যে ভূমিকা সেটা খুবই বা তার যে রোল সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আসি এই পর্যায়ে আমি আসি ডক্টর ইউনুসকে নিয়ে। আছে ডক্টর ইউনুসের সাথে যদি তারেক রহমানের আলোচনা হয়, কী আলোচনা হতে পারে? মূলত আমাদেরকে বলা হচ্ছে না যে আলোচনাগুলো রাখা হয়েছে এইটা সেটা এটা সেটা। আমার কাছে মনে হয় যে এটা খুবই সিলেক্টিভ যে কী নেগোসিয়েশন হতে পারে। উনি যেটা করবেন আমি জানি, উনি ছাত্রদের উপরে যে ছাত্রদের যে জুলাই চার্টার এবং কথিত যে সেকেন্ড রিপাবলিকে সেকেন্ড রিপাবলিক যেটা বলে সেটাকে উনি ইমপ্লিমেন্ট করার জন্য প্রেশার দিবেন, কারণ উনি জানেন যে এই ছাত্ররা তাকে ধরে বসবে যে আপনাকে আমরা বানাইলাম, আপনি আমাদেরকে কি দিলেন। তো এইটার জন্য উনি হচ্ছেন এই সেকেন্ড রিপাবলিক নিয়ে উনি কিন্তু আমি ধারণা করি এটা উনি পুশ দিবেন এবং তারেক রহমানের কাছ থেকে একটা অ্যাসিওরেন্স নেবেন যে তারা যদি ক্ষমতায় যায় আমরা যেন এই ফ্যাসিলিটিগুলো আমরা নিশ্চিত করতে পারি। এই অ্যাসুরেন্সটা দেবেন, এই কমিটমেন্টটা উনি তারেক রহমানের কাছে। তারেক রহমান যেহেতু খালেদা জিয়া সন্তান এবং জিয়াউর রহমানের সন্তান, তিনি অবশ্যই শেখ হাসিনার মতো কথা দিয়ে কথা রাখবেন না, এরকম সিচুয়েশনে উনি যাবেন না। ফলে দ্য কমিটমেন্ট হবে যে আচ্ছা আমি জুলাই ডিক্লারেশন বা জুলাইয়ের যে বিষয়গুলো আছে সেগুলোকে মাথায় নিয়ে ছাত্ররা যেভাবে চাইবে সেই রকম একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে আমি নির্বাচনের দিকে যাব, কিন্তু নির্বাচনের একটা সুইটেবল টাইম হিসেবে আপনি হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে এটা আপনি নিয়ে আসেন বা ডিসেম্বরে নিয়ে আসেন। আর একটা বিষয় হবে বলে আমার ধারণা বা আমি বলছি যে আমরা যেটা বুঝতে পারছি না আসলে, এই ব্যাখ্যাটা আমি বারবার করার চেষ্টা করছি যে যারা এই সরকারকে এখন বুদ্ধিশুদ্ধি দিয়ে পরামর্শ দিচ্ছেন তাদের অধিকাংশ মানুষই 80s প্রভাবশালী কর্মকর্তা ছিলেন বা 80s তাদের মেমোরিতে খুব স্ট্রং রোল প্লে করে। তো কেন আমি 80s কথা বলছি যে 80s যে মডেলে তৎকালীন বলতে পারেন যে সরকার এবং কিংস পার্টির যে উত্থান ঘটে,
একেবারে একই রকম মডেলে এটা হচ্ছে বলে আমার অনুমান। এই কথাটা বললে জামাতপন্থী মানুষজন খুবই বিরক্ত হন। তারা ডক্টর ইউনূসকে ঈশ্বরের জায়গায় নিয়ে চলে গেছেন। মানে তারা হয়তো আরও একটু বেশি হলে, মানে এটা যদি গোনা না হতো তাহলে হয়তো তারা মানে পয়গম্বরের জায়গায় তাকে নিতে অসুবিধা হতো না, অন্তত রাজনীতির ক্ষেত্রে। আমার কাছে কেন মনে হয়েছে ডক্টর ইউনূস এই রাজনৈতিক যে এখন যেভাবে উনি চালাচ্ছেন, এটার সাথে এরশাদের ক্ষমতা দখল পরবর্তী সময়ের মিল রয়েছে। আপনারা দেখবেন যে 1982 সালের উনি 24শে মার্চ এরশাদ ক্ষমতা দখল করে নেয়, এবং তারপরে উনি রাষ্ট্র ক্ষমতায় নেয়ার পরে 83 সালে উনি প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে উনি ওনার মানুষগুলোকে বসানো শুরু করেন। তারপরে উনি 84-তে দেন হচ্ছে পৌরসভা নির্বাচন। 85 সালে এসে উনি দিলেন গণভোট, এবং আপনি দেখবেন যে ফরাসি পীর বিদেশে বসে প্রায় আপনাদেরকে উস্কাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের একটা বৃহৎ শ্রেণীর মানুষকে যারা তার নেশায় আক্রান্ত, তাদেরকে বোঝাচ্ছেন যে উন্নয়ন সংস্কার না নির্বাচন, তা নিয়ে একটা গণভোট হয়ে যাবে। ডক্টর ইউনূসের উপরে আস্থা আছে কি নাই, সংবিধান সংশোধন এইটা সেটা নিয়ে কিভাবে একটা গণভোট নিতে হবে। গণভোটের এই ফর্মুলাটা আপনি দেখবেন যে সেম গণভোটের জন্য দাবিটা হয়েছে 1985 সালে 1985 সালে ঠিক একই উপায়ে এখন যেটা বলা হচ্ছে ঠিক ওরকম মডেল মানে গণভোটের একটা আয়োজন করা হয়েছিল, এবং সেই গণভোটে 94%, মানে প্রায় 95% ভোট পেয়েছিল এরশাদ নিজেই, এবং উনি ওনার ক্ষমতা দীর্ঘায়িত করেন, এবং পরবর্তীতে ক্ষমতায় থেকে উনি জাতীয় পার্টি গঠন করেন এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করে, এবং 1985 সালে উনি আপনি জানেন যে একটা উপজেলা নির্বাচন দেন, এবং 86 সালে উনি একটা নির্বাচন, যেই নির্বাচনটি খুবই বিতর্কিত নির্বাচন, যে নির্বাচনে আপনারা জানেন যে বিএনপি ওই নির্বাচনে যোগদান করে না, এবং সেই নির্বাচনে যোগদান করে এই যে আজকের আপনাদের মানে যাদের কার্যক্রমের উপরে বাধা নিষেধ দেওয়া হয়েছে, সেই দলটি অর্থাৎ আওয়ামী লীগ, এবং আপনাদের সেই পবিত্র দল জামায়াতে ইসলাম। তো এই দল দুটি কিন্তু ওই সময় যোগদান করে, সাথে আরও অন্যান্য জাসদ বা আরও অন্যান্য রাজনৈতিক দল রয়েছে। কিন্তু বিষয়টা এখানে কেন গুরুত্বপূর্ণ আমি বলছি, গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে ওই সময় যে মডেলটা তারা ফলো করেছিল, তারা সরকারকে স্থায়িত্ব দেওয়ার জন্য, অর্থাৎ আসলো কবে আসলো হচ্ছে 82 সালে, তারপর থেকে 88 সাল বা 90 সাল পর্যন্ত যে ক্ষমতায় থেকে যাওয়ার যে একটা বিভিন্ন ছলচাতুরি এরশাদ করেছিলেন, সেই ছলচাতুরি আমার কাছে মনে হয়। কেন মনে হচ্ছে এই কথাটা? আপনারা দেখবেন যে জামাত এবং এনসিপি একটি ভুইফোর মানে দল হয়ে উঠছে দিন দিন। জামাত এবং এনসিপি আপনারা দেখবেন যে এই দলটি নীতির অবস্থান কোনো ভিত্তি নেই, এবং সরকারের প্রচ্ছন্ন প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় যে দলটি গড়ে উঠছে, সেই এনসিপি কিভাবে কিংস পার্টি হিসেবে বারবার স্থানীয় সরকার নির্বাচন চালাচ্ছে, এবং তারা নির্বাচনের দিকে কেন যাচ্ছে? কারণ তাদের ভেতরে এরশাদের সেই বুদ্ধিগুলো রয়েছে। এরশাদ তাদের ভেতরে এমনভাবে মানে একেবারে ভেতরে ঢুকে গেছে যে তারা এরশাদের বাইরে ভাবা, এরশাদ যেভাবে করেছিল ঠিক একইভাবে ওই কাজটা করছে। এখন আমি আসছি কেন আমি এই কথাগুলো বলছি, কারণ বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনার সময় উনি যদি নির্বাচনটাকে না আগান, তাহলে আপনারা ধরে নেবেন যে সম্ভবত উনি একইভাবে ওই যে এরশাদের যে পলিসি, ওই এরশাদের পলিসির সাথে উনি মিলিয়ে ওনার এখনকার যারা সতীর্থরা রয়েছেন তাদের সাথে করে উনি একই প্লেবুকটা এখানে অ্যাপ্লাই করবেন। কিন্তু এইখানে এটা করতে গিয়ে একটা জায়গায় বাধা উনি পাবেন। বাধাটা উনি কোথায় পাবেন? বাধাটা পাবেন হচ্ছেন শফিকুল আলমের কাছ থেকে। শফিকুল আলম কেন বাধাটা দেবেন? কারণ শফিকুল আলমের একটা সুন্দর এক্সিট দরকার। লং টার্ম ক্ষমতার পরেও যে বিপদগ্রস্ত হতে পারে এবং তারা যে দেশচ্যুত হতে পারে, দেশের থেকে যেতে বাধ্য হতে পারে, সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। সে এরকম একটা মানে ক্যাওটিক সিচুয়েশন রেখে যদি উনি দেশেই থাকতে, তার জন্য ওনার জন্য বিপজ্জনক। ফলে উনি চাইবেন না এরকম একটা সংকটময় পদ্ধতির সৃষ্টি হোক। উনি চাইবেন যে বিএনপিকে কনভিন্স করতে, যে ছাত্রদের প্রধান দাবি হচ্ছে
জুলাই ডিক্লারেশন এবং তাদের ইয়েটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, ডিমান্ডটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এটা আপনারা দেন। আর আমরা নির্বাচনটাকে কীভাবে একটু এগিয়ে এনে সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি সেটা একটু করেন। সমস্যাটা হবে তখনই, সমস্যাটা হবে এই কারণে যে যখনই আপনি জুলাই ডিক্লারেশনের মাধ্যমে একটা কথিত সেকেন্ড রিপাবলিকের বা গণপরিষদের ব্যবস্থা করতে যাবেন, তখনই আপনি মূলত বাংলাদেশের একটি শক্তিশালী ক্ষমতাসীন একটি ক্ষমতার একটি খুবই স্ট্রং যে পাওয়ার মানে ব্রোকার আছে বাংলাদেশ সেনাবাহিনী, তাকে আপনি হোস্টাইল করে দিবেন। কারণ সেকেন্ড রিপাবলিক হলে আর্মির রোল কী হবে, কীভাবে ইয়ে করবে, সেই বিষয়ে তার সাথে আলোচনা না করে আপনি একটা হুমসিকাল এবং কিছু অবসরপ্রাপ্ত অফিসারদের কুপরামর্শে এরকমভাবে হঠাৎ করে অবাস্তব একটি আইডিয়া বাস্তবায়ন করতে গিয়ে দেশে একটা ক্যাওয়াটিক, আমি বলবো যে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ বা পরোক্ষ একটা উদ্দেশ্য এখানে আসতে পারে। তবে তারেক রহমানের জন্য এখানে একটা প্রপোজাল আমার মনে হয় এটা করা উচিত হবে যে তারেক রহমান এর সাথে অবশ্যই আপনারা জানেন যে ডক্টর ইউনূসের একটা সম্পর্কের কোল্ডনেস বা শীতলতা চলছে, সেই জায়গাটাতে ওনার উষ্ণ করা অবশ্যই প্রয়োজন রয়েছে। এই জায়গায় তারেক রহমানের সামনের দিনে প্রধানমন্ত্রী হওয়া বা সরকার গঠন করা, এই অ্যাম্বিশনের চেয়েও দরকার যে ওনার কিছুটা ছাড় দিয়ে হলেও বাংলাদেশের বৃহত্তর স্বার্থে ওনার উচিত হবে যে এমনভাবে জিনিসটাকে করা যাতে করে উনি রাজনৈতিক এই আজকে যে ওনার টেস্ট ম্যাচ তাকে খেলতে হচ্ছে যাতে উনি ওয়ানডেতে ভালো খেলতে পারেন। কিন্তু এখানে একটা ভয় আছে, ধরে নিন যে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমান বললেন যে আমরা ক্ষমতায় গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাবো, কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতাকে ভারসাম্য করার নামে প্রেসিডেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে তার কাছে দায়িত্ব সব কিছু ঠিকভাবে রাখবেন বা উনি যে মিসইউজ করবেন না, এই নিশ্চয়তাটা খুব জটিল। এই নিশ্চয়তাটা জটিল এবং এই নিশ্চয়তা জটিল দেখেই সংসদের উপরে যে সকল কর্তৃত্বর ব্যাপারে যে ডিমান্ডটা বিএনপির কাছ থেকে আসছে সেটা কিন্তু যৌক্তিকভাবে তারা ধরে রাখার চেষ্টা করবে। অন্যদিকে ওয়াশিংটনপন্থী যারা আছেন বা তাদের যারা লেসপেন্সাররা এখানে আছেন, তারা চাইবেন যে কোনো মূল্যে রাষ্ট্রর ক্ষমতাকে এমনভাবে ডিভিশন করা যাতে করে তারা অন্যান্য জায়গাগুলোকে ইনফ্লুয়েন্স করে ক্ষমতাটাকে কুক্ষিগত করতে পারে। এখন এইটাই হচ্ছে ভয়। ইটস নট অল অ্যাবাউট যে ভাই ছাত্ররা কি চাইছে, ছাত্ররা কি পাইছে, এর থেকে অনেক বেশি হচ্ছে যে আপনি বাংলাদেশের পলিটিক্সে কতটুকু পাওয়ার পজেস করতে পারেন। সেই স্ট্রাগলটা যদি আরও দীর্ঘ হয়, সেই স্ট্রাগলটা যদি আমাদের জন্য আরও দূরও হয়, তখন যেটা হবে যে এনসিপি বা জামাতের মতো দলগুলো, এই রাইট উইং দলগুলো একসঙ্গে হয়ে হয়তো বা সেন্ট্রিস্ট দলের এগেনস্টে অবস্থান নিবে। কিন্তু এইখানে সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা মাথায় রাখা যে ডক্টর ইউনূসকে কি তারেক রহমান বিশ্বাস করবেন কিনা। তারেক রহমানকে আমি যতটুকু বুঝতে পারি তাহলে ওনাকে বিশ্বাস করা যেতে পারে, কিন্তু ডক্টর ইউনূসকে বিশ্বাস করাটা খুব দুরূহ। এবং আপনি যদি ডক্টর ইউনূসকে বিশ্বাস করে আপনার নেগোসিয়েশন টুল অ্যাপ্লাই করতে চান তাহলে বিপদে পড়ার সম্ভাবনাও আছে, সেইটাও মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে আমি কথাগুলো খুব এলোমেলো করে বলছি যাতে আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে কেন ওনাকে বিশ্বাস করা জটিল। কারণ এই যে ধরেন খলিলুর রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে এত আওয়াজ বা এত কিছু, কিন্তু এই প্রোগ্রামে অর্থাৎ ওনার যে বিলেত সফর, এই বিলেত সফরে সবাই কি আছে বিলেত সফরে? এরা তো একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র উপদেষ্টা যাওয়ার কথা ছিল, সেখানে আছেন কে লিড করছেন? আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার, উনি এটা করছেন। তার মানে উনাকে যে ওন করে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেইটা কিন্তু উনি ওনার ভাষা, ওনার কাজ এবং ওনার আদেশ দিয়ে প্রমাণিত করলেন। এখন এই প্রমাণিত করার পরে
তারপরে যদি উনি কোনো অ্যাসিউরেন্স পান এবং রাষ্ট্রপতি হন এবং বিএনপি রাজনীতিতে এক ধরনের মানে তার কর্তৃত্ব ফিরে পায়, তখন কি ক্যাওয়াস হবে কি না সেইটা বলা এই মুহূর্তে মুশকিল। কিন্তু আমি সংঘাত দেখতে পাচ্ছি। আমি সংঘাত কেন দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আমি আরও একটি ভিডিও বানাবো। সামনের ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করছি। আমি আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই খেলায় উনি যখন তারেক রহমানের সাথে আলোচনা করবেন 1-on-1, তখন হয়তো বাংলাদেশের সত্যিকার অর্থে কিছু বিষয়ে আলোচনা হতে পারে এবং সেই আলোচনার ভিত্তিতে যে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে এটা না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারবো না। দ্বিতীয় কথা, একটা জিনিস আমি বারবার বলি যে বাংলাদেশের সাংবাদিক হিসেবে শফিকুল আলমের যে সুনাম বা কৃতিত্ব রয়েছে, উনি ওনার সেফ এক্সিটের জন্য এইখানে হয়তো সেটা অ্যাপ্লাই করতে পারেন। উনি হয়তো নেগোসিয়েশনে একটা পিসফুল ডিল উনি করতে পারেন, যেটা উনি পরবর্তীতে বিএনপির কাছে একটা বিক্রি করতে পারবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। সামনের দিনে আরও কথা হবে এবং আশা করতে থাকুন আমরা অবশ্যই ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠকের পরে আরও বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন পর্যন্ত এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।